স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। সাথে আছে সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাব্বি। সিদ্রা, একটি প্রশ্ন বিরতির পরে, মানুষের জীবনে সবচেয়ে বড় সঙ্গী আসলে কি কি মনে হয় সেটি? আমার কাছে আজকের প্রসঙ্গে যদি বলেন তাহলে বই। বই, নিঃসঙ্গতা কাটাতে বই মানুষের সবচেয়ে এবং সর্বশ্রেষ্ঠ সঙ্গী হিসেবেই কিন্তু অনেকেই জানে। একেবারে একদম। আর জ্ঞান অর্জনের জন্য তো এর তুলনাই নেই। বই হচ্ছে মানুষের সৃজনশীলতা সেটা কিন্তু একদম। তৈরি করতে একেবারে সাহায্য করে। এবং সেই প্রসঙ্গে দর্শক, আজ আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। সাথে আছেন সৈয়দ জাকির হোসেন, প্রকাশক ও প্রধান সম্পাদক অ্যাডন পাবলিকেশন। শুভ সকাল আপনাকে। শুভ সকাল। আমরা আমাদের অতিথিদের একটি প্রশ্নের মাধ্যমেই শুরু করি। সকালটা ঠিক কিভাবে শুরু হয়? সকালটা আমার খুব তাড়াতাড়ি শুরু হয়, কোনো সময়, কোনো সময় একটু দেরি হয়। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এক সময় সকালটা খুব তাড়াতাড়ি শুরু হতো। তখন পেশাগতভাবে সাংবাদিক ছিলাম, পত্রিকা প্রিন্ট নিয়ে পত্রিকা অফিস থেকে বের হতাম, তারপরে আবার বিশ্ববিদ্যালয়ে দৌড়াতাম একদম সকাল সকাল। কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমি করেছেন চট্টগ্রাম আপনি? বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কোন করেছি। বিষয়ে পড়াশোনা করেছেন? আমি রাজনীতি বিজ্ঞান বিভাগে। আচ্ছা, যেহেতু আজ বই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো, তো একটু জানতে চাই, এই যে আজকের ডিজিটাল স্ক্রিনের যুগে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাসটা আপনি কেমন দেখছেন? এটা খুবই ভালো। আমি মনে করি ভবিষ্যতে হার্ড কপি হয়তো পড়ছে না, কিন্তু হার্ড কপিও যে পড়ছে না তা না, ই বুক পড়ছে। তবে ই বুক অনেকক্ষণ পড়া যায় না। এখন কিন্তু একটা, আমরা ছোটবেলায় রেডিও শুনতাম, রেডিওতে কিন্তু খুব ভালো করে মানে একটা নাটক প্রচারিত হতো, যেমন ঢেউয়ের শব্দ, বাতাসের শব্দ, সাইক্লোনের শব্দ, ইভেন ভূমিকম্পের শব্দ। এখন কিন্তু অডিও বুকগুলি কিন্তু ওভাবে তৈরি হচ্ছে, মানে আস্তে আস্তে সেটার অভ্যাস কিন্তু আস্তে আস্তে তরুণরাও করছে। অনেক বৃদ্ধরা, এই যে অন্য সময়ে বৃদ্ধরা অনেক সময় কিছু শোনার জন্য, পত্রিকা পাঠের জন্য যে মানুষগুলো তাদের সহযোগী রাখতো বা কেউ দেখতে না পেলে, সেরকম অডিও বুক বা অডিও জাতীয় জিনিস কিন্তু এই হেল্প করছে এখন। সেই হেল্প করছে আপনি বলছিলেন, কিন্তু একদম হাতে নিয়ে নতুন বই পড়া বা একটি গল্পের বই পড়া বা প্রিয় বইটি যে পড়ার যে অনুভূতি, সেটি কিন্তু কখনোই কমবে না, এখনো কমে যায়নি। যেহেতু আপনি পাবলিকেশনের সঙ্গে যুক্ত আছেন, সেই জায়গায় কতটুকু সারা বা বাজারটা কি বড় হয়েছে না দিন দিন ছোট হচ্ছে? আপনাদের অভিজ্ঞতা কেমন? বাজারটা আসলে এক জায়গাতেই আছে। আচ্ছা। তবে স্পর্শের জিনিসটা, যেটা স্পর্শ করে, আপনি যে বইয়ের গন্ধের কথা বললেন, বা একদম। বই হাতে নিয়ে, নতুন হোক পুরনো হোক, পাঠাগারে গিয়ে পড়ুক, বা বই নিজের হাতে নিয়ে নিজের নিজের ড্রয়িং রুমে পড়ুক, বা হোম লাইব্রেরিতে পড়ুক, কমিউনিটি লাইব্রেরিতে পড়ুক, কিন্তু বই স্পর্শ করে পড়ার মতো বা নিজের মতো করে নিজে নাড়াচাড়া করে নিজের মতো করে ব্যবহার করার অভ্যাসটা কোনোদিন মানুষ থেকে যাবে না। একদমই না, কারণ একদমই যাবে আপনি যে অডিও বুকের কথা বললেন, হয়তো অনেকে শুনছে, পাশাপাশি অনেকে পড়ছে, অনেকে হচ্ছে পিডিএফ পড়ছে, কিন্তু হয়তো বা 30-40 মিনিট পরই একটা মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু আমরা যখন কাগজে বই হাতে নিয়ে পড়ি, সেক্ষেত্রে কিন্তু সেটি হয় না। এটা স্বাভাবিক নয়। এটি কিন্তু একটি পিডিএফ পড়া বা একদমই না। বুক পড়া এটা আমার কাছে স্বাভাবিক মনে নয়। হয় মানুষের আমরা নেচার। ছোটবেলা যখন হ্যারি পটারের গল্পগুলো পড়তাম, তখন কিন্তু সেই জায়গাগুলো, সেই ক্যারেক্টারগুলোতে নিজেকে চিন্তা করতাম। একদম। সেটা শুধুমাত্র বইয়ের কারণে কিন্তু সম্ভব হয়েছে। অবশ্যই, যখন মুভি দেখি, তখন কিন্তু সেই ব্যাপারটা, সেই সৃজনশীলতাটা, সেই চিন্তাধারাটা কিন্তু তৈরি হয় না। শব্দগুলো আমাদেরকে ছবি দেখাতো, একেবারে। এখনো দেখায়। এবং আমার মনে হয় সব বয়সের বাচ্চারা, বিশেষ করে আমরা একদম শিশুদের বই করি, জিরো বয়স থেকে বয়সের বাচ্চাদের। অনেক সময় অক্ষরগুলি থাকে, ছবি থাকে, তারা নিজেরা মা হয়তো শুরু করলো, বা বাবা শুরু করলো, বোন শুরু করলো, ভাই শুরু করলো, এরা উল্টাতে নিজে একটা শব্দ সৃষ্টি করে পড়তে থাকে। তার মানে হচ্ছে, সে ভিজুয়ালি যখন হাতে স্পর্শ করে যখন কোনো কিছু একটা শিশুও দেখতে পায়, তখন সে ফ্যামিলিয়ার হয়, ওখানে সে পরিবেশ পায়। এটা হচ্ছে খুবই ন্যাচারাল ব্যাপারটা অনেক বেশি কাজে আসে। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় আপনি অ্যাডন পাবলিকেশনের সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনার সাথে যুক্ত আছেন, প্রকাশনা শিল্পকে এগিয়ে নিতে কাজ করছেন। বর্তমান সময়ে তরুণদের জন্য কোন বিষয়গুলো অগ্রাধিকার বা চ্যালেঞ্জ হিসেবে মনে করে আপনার প্রকাশনা করে থাকেন? সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, গত 2 দশক আমি যে জিনিসটা দেখছি, যদিও আমি বইয়ের জগতে কিন্তু আরেকটু প্রায় 4 দশকেরও বেশি আমি বই নিয়ে কাজ করা, কর্ম, সাংবাদিকতা, লেখালেখি, লিটল ম্যাগ, কিন্তু একদম প্রকাশক হিসেবে ডিক্লার্ড প্রকাশক হয়েছে আমি 3 দশকেরও একটু বেশি। সেই পর্যায়ে আমাদের গত 2 দশক, মানে 1.5 দশক একটা নতুন একটা বিষয় আমরা দেখছি, সেটা হচ্ছে
নন ফিকশনের প্রতি তরুণদের আগ্রহ। নন ফিকশন বলতে বিশেষ করে স্কিল নিয়ে, ইতিহাস নিয়ে, সভ্যতা নিয়ে, মানুষের পৃথিবী জানার আগ্রহ। কারণ নলেজ ছাড়া আপনি অনেক, হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো টুলস শেখাচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু বিশ্ব সভ্যতায় আপনাকে যদি ফিট হতে হয় তাহলে আপনার নলেজ বেস সবচেয়ে বেশি হতে হবে। আপনি ভাষা জানলেন, ম্যাথ জানলেন, এটা তো সব তো ভাষা। এরপরে হচ্ছে আপনার নলেজ। অনেক সময় আমরা মনে করি গুগল বা উইকিপিডিয়া বা এখন তো চ্যাট জিপি বা এআই আমাকে তথ্যগুলি দেবে। তথ্য আর নলেজ কিন্তু এক না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে এখনো মনে করে যে তথ্য দেওয়াটাই বোধহয় নলেজ। আসলে তথ্য তো নলেজ না। তথ্য তো আমি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবার মতো, টাকার মতো। হ্যাঁ, কিন্তু নলেজ তো নিজেকে অর্জন করে নিতে হয়। এই অর্জনের জায়গায় কিন্তু তরুণ প্রজন্ম প্রবেশ করেছে আর সেটিকে অগ্রাধিকার দিচ্ছে। যার কারণে আপনি দেখবেন আমাদের দেশের অনেক ছেলেমেয়েরা মানে খুব কষ্ট করে সেই ইন্টারমিডিয়েটটা পাশ করে সে কিন্তু অনেক সময় ফুল স্কলারশিপ নিয়ে বা আংশিক স্কলারশিপ নিয়ে কিন্তু বাইরে পড়তে চলে যাচ্ছে। তারা খুব ভালো করছে। আমাদের দেশ থেকে হয়তো তারা দূরে গিয়ে পড়ছে। আবার অনেকে কিন্তু একটা রেজাল্ট করে যারা অপেক্ষা করছে, হ্যাঁ আমি অনার্স করার পর, মাস্টার্স করার পর আমি নতুন অন্যভাবে ভাববো, তারা কিন্তু পিছিয়ে পড়ছে। তার মানে যে নলেজের দিকে যেতে চায় তাকে নন ফিকশনের দিকে যেতে হয়। এই নন ফিকশনের আগ্রহটা কিন্তু অনেক বেশি। একটু জানতে চাই, বইমেলায় আমরা দেখি কিন্তু যে তরুণদের অনেক উৎসবমুখর একটা পরিবেশ থাকে, সবাই স্টলে গিয়ে বই কেনা শুরু করছেন বা দেখছেন। তো এটা আপনার কাছে কি মনে হয়, শুধুমাত্র উৎসব কেন্দ্রিক যার জন্য তরুণরা সেখানে হচ্ছে ভিড় জমাচ্ছে, নাকি আসলে বই পড়ার আগ্রহ থেকে হচ্ছে সেই জায়গাটাতে? আমার জন্য এটা খুব আপনি ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। আমি আসলে হয়তো কোনোদিন প্রকাশকই হতাম না, আমি অন্য কাজ করতাম, শখের বসে কিছু বই করতাম। তো আমি অন্য জায়গায় বই প্রদর্শন করতে দিতে চেয়েছিলাম, দেখি যে তারা আমার বই প্রদর্শন করলো না। এটা 97-এর গল্প করছি। তখন ঢাকা 21শে বইমেলায় যখন আমি 98-এ জয়েন করলাম, তখন দেখা গেল সবচেয়ে বেশি বই দেখছে তরুণরা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকটা ঢাকা শহরের নাবির মধ্যে বইমেলাটা বাংলা একাডেমিতে হতো। তখন বাংলা একাডেমিতে যখন বইমেলা জমতো, অধিকাংশ থাকতো তরুণরা, আবার আরেকটা মধ্যবয়সীর একটু সিনিয়ররা, তবে বেশি সবসময় তরুণরা ছিল। এই তরুণরাই আমাদেরকে উৎসাহিত করেছে, বই তারা পড়তে শুরু করলো। এর পরবর্তীতে সরোয়ার্দীতে উদ্যানে যাওয়ার পর অবশ্যই তরুণদের আনাগোনা বেড়েছে। সেই আনাগোনা আমরা বরাবরই দেখে থাকি, প্রতি বছরই অধীর আগ্রহে অপেক্ষাও করে। একটু আগে শুনছিলাম যে আপনি আগে সাংবাদিকতা করতেন, তারপর হচ্ছে প্রকাশনায় জড়িয়েছেন। তো এই যে সাংবাদিকতা থেকে প্রকাশক হওয়ার যে জার্নিটা, সেটা কি করে হলো? পাশাপাশি একটু অ্যাড করতে চাই, জানতে চাই যে এই যে অভিজ্ঞতা সাংবাদিকতার, সেটি প্রকাশকের যে জার্নি সেটিতে কতটুকু হেল্প করেছে বা করেনি? আসলে আমি এমন এক জনপদে জন্ম নিয়েছি, যখন আমার বয়স 7-8 তখন আমাদের জনপদে একটা বিশাল বন্যা হয় কাপ্তাই বাঁধের কারণে। কালুঘাট ব্রিজ, কর্ণফুলী নদীর দক্ষিণে আমাদের বোয়ালখালী আমার জনপদ, ওখানে জন্ম। 68 সালে বিশাল বন্যা হয়। এই বন্যাতে আমরা উদ্বাস্তু হই, গ্রাম ছাড়া হই। মুক্তিযুদ্ধের যেদিন 25শে মার্চের পরে আমরা গ্রামে, আমার বাবা আরও অনেকগুলো পরিবার নিয়ে গ্রামে ফিরে যাই। বাবার একটা অভ্যাস ছিল, আমি শহরেও দেখেছি বাবাকে, গ্রামও, কোনোদিন রাতে ঘুমাতেন না, উনি সারা রাত ল্যাম্প জ্বালিয়ে পড়তেন। মুক্তিযুদ্ধের সময় যখন আমরা গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পর হঠাৎ করে যেন মনে হলো আমার বয়সটা, আমি তখন ক্লাস 4-এ পড়ি, বয়সটা বড় হয়ে গেল। মুক্তিযোদ্ধারা কীভাবে মুক্তিযুদ্ধ করছে, গ্রামের মানুষ কীভাবে, আমাদের বাড়িতে খুবই অনেকেই প্রচুর আশ্রিত ছিল, বাবার বন্ধুরা আশ্রয় নিতে আমাদের আসলো। আমরা বোয়ালখালীর হাওলা অঞ্চল বলে পোপাদিয়া গ্রামে আমাদের বাড়ি। এরপরে সাথে সাথে মুক্তিযুদ্ধের পর আমরা কিন্তু শহরে চলে আসতে পারলাম না। বাবা মানে আরেকটু বেশ সময় লাগলো, কিন্তু ওই গ্রামের স্কুলে লেখাপড়া করা শুরু করলাম। কিন্তু গ্রামের স্কুলে গত 73-তে একটা ইলেকশন হয়। ইলেকশনের ডামাডোলে গ্রামের যারা রাজনৈতিক তারা পাঠাগার করলো, একটা নজরুল পাঠাগার, কেউ রফিক পড়লেও আমাদের শহীদ রফিক পাঠাগার করলো। ওইগুলি একটা প্রতিযোগিতা। তখন
তরুণদের আমাদের ছোটদেরকে তারা ডাকাডাকি শুরু করলো। তখন 21শে ফেব্রুয়ারি পালনের জন্য আমি যে স্কুলে পড়তাম তখন শহীদ মিনার করলো। শহীদ মিনারের ঘটনাচক্রে আমাকে আমার শিক্ষক বলল যে তুমি 21শে ফেব্রুয়ারির এই প্রোগ্রামে কিছু একটা বলো বা এই প্রোগ্রামটা শুরু করো। কিন্তু 21শে ফেব্রুয়ারি জানার জন্য আমি প্রশ্ন করতে থাকলাম বড়দের। আমাকে কিন্তু বুঝতে দেওয়ার মতো করে, বোঝার মতো করে আমাকে কেউ বলতে পারলো না সেই সময়ে। এটা তখন 73-তে 21শে ফেব্রুয়ারি এত মানুষের পাঠ্য অন্যান্য জায়গায় আমাদের ক্লাসরুমে। কিন্তু আমার বাবা আমাকে বললো যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই হয়েছে, এই কারণে শহীদ জব্বার এই শহীদ হয়েছে। তখন এটাকে বেস করে আমি একটা কথা বললাম। তখন স্থানীয় একজন নেতা আমাকে বলল যে তুমি কোন বাড়ির ছেলে। তখন বাবার নাম বলার সাথে সাথে উনি চিনলেন। তখন আমাকে একটা পাঠাগারে নিয়ে গেলেন। পাঠাগারে বলল যে আজকে থেকে এটার দায়িত্ব তুমি। আমি তো ছোট ছেলে, ক্লাস 6-এ পড়ি। একটা খাতা দিল, মানে ওখানে এই বাড়ির প্রায় দেখা যায় মহিলারা বই নিয়ে গেছে। ওই তুই বইগুলি কালেকশন করবি আর তুই এখানে পাঠাগারে এন্ট্রি বুকটা আপনি না আবার দেওয়া, বই দেওয়া, আবার বিকালবেলা আসা। ওখানে কয়েকটা রুম ছিল, কেউ ক্রাম খেলছে, কেউ অন্য কিছু করছে, কেউ বই করছে। কিন্তু তখন বই পড়ার লোকের সংখ্যাটাই ছিল বেশি। এই যে বইয়ের জগতে ক্লাস 6 থেকে আগে বাবার কারণে আরেকটু সিনিয়রদের বই পড়তাম। এই জাতীয় বইগুলি কিন্তু পাঠাগারে, আমি যেটা ভালোবাসবো বা ভালোবাসি এ ধরনের বই আমি পাঠাগারে পেলাম। এরপর ঘটনাচক্রে এই পাঠাগারের সাথে কাজ করতে 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 ক্লাস 9-এ পড়ার সময় একটা পত্রিকা বের হলো চিটং থেকে, দৈনিক নয়া বাংলা, তো 77 সালে। এই দৈনিক নয়া বাংলার মফস্বল সংবাদ একজন আমাকে বলল যে তুই তো দেয়াল পত্রিকা বের করিস, লেখালেখি করিস, আবৃত্তি করিস, তুই এখানে একটা অ্যাপ্লিকেশন কর। আমি করলাম। ওরা বললো যে হ্যাঁ আপনি নিউজ পাঠান। 77 ইংরেজিতে সংবাদপত্রে যুক্ত হয়ে গেলাম। 1 বছরের মধ্যে ওই পত্রিকা আমাকে স্থায়ী করলো। আর অনেক গল্পটা অনেক বড়। তারপরে শহরে খুব সহজে আসা যাওয়া, লেখালেখি। তখন দেখা গেল যে নিজের সংবাদপত্রে আমাদের এলাকা সম্পর্কে, স্কুল সম্পর্কে নানা ধরনের, কিন্তু মারাত্মকভাবে যেটা সত্য কথা লেখা যে কত ঝুঁকিপূর্ণ। কোনো কোনো সময় পত্রিকা ভুল করে আমার নিউজটা উনি হজম করতে পারবে না বলে আমার নামে দেখা গেল চিঠিপত্রের কলামে ছাপিয়ে দিল। তখন আমার জন্য ঝুঁকি হয়ে গেল। আগে তো সাংবাদিকতা করলে তো সেটা ঝুঁকি থাকতো না। আমার নাম যখন সাকরুল হলো যে এইসব জিনিস তো সে লিখছে, এটা আমার জন্য একটা ঝুঁকি হলো। কিন্তু ট্রাবল শুট করতে করতে এভাবেই আসলে সাংবাদিকতা থেকে ছাত্র জীবনেও যেমন কন্টিনিউ করেছি, সাংবাদিকতা কন্টিনিউ করেছি। এর পাশাপাশি প্রায় 25-26 বছর সাংবাদিকতা করেছি। এর পাশাপাশি যখন ঢাকা চলে আসলাম, আমি চট্টগ্রামের ছেলে, অ্যাডন প্রতিষ্ঠান করি আমি 84-85-এর দিকে, কিন্তু পাবলিকেশন শুরু করি 94-5-এ ফর্মাল বই দিয়ে। কিন্তু এর মধ্যে অনেকগুলো বই আমার হাত দিয়ে বা আমাদের বন্ধু বান্ধব মিলে, তখন তো আর এক জায়গায় কাজ করা যেত না। এখন তো একটা ডেস্কটপের মাধ্যমে আমরা সবকিছু একটা হাউজে করে পরে প্রিন্টটা বা এনলাইটটা বাড়ি করতে পারি। তখন কোনো একটা জিনিস কম্পোজ করতে হতো, আরেকটা জায়গায় প্রিন্ট করতে হতো, ব্লক করতে হতো বা ডিজাইনারকে দিয়ে কাজ করতে হতো, অনেকগুলো মিডিয়ামে কাজ করতে হতো। এইটা ব্রেনে ঢুকে গেছে। এক পর্যায়ে অ্যাডনের একটা সুনামের কারণে ইউনিভার্সিটির একজন অধ্যাপক বলল যে অ্যাডন আমার একটা বই করা দরকার তার প্রমোশনের জন্য। কিন্তু আমি এটা প্রকাশক আসলে হতে চাইনি প্রফেশনালি, আমি সাংবাদিকতায় ঠিক সেভাবেই সেখানে নিয়ে এসেছে। হ্যাঁ, আপনার যাত্রার কথাটা বলছিলেন। আপনার যেভাবে শুরু হয়েছে, আপনি বলছিলেন যে 73-এর দিকে যখন আপনার সেই সময়টাই এটার সাথে যুক্ত হওয়া, পাশাপাশি আপনার যে একটি লাইব্রেরি সে সময় গড়ে ওঠে, দায়িত্ব পেয়েছেন নজরুল পাঠাগার বলে একটা, নজরুল পাঠাগার। তো একজন সাংস্কৃতিক কর্মী ও সংগঠক হিসেবে আপনার মতে বর্তমানে এ ধরনের সামাজিক আন্দোলন, পাঠাগার গড়ে তোলা এই পুরো দেশ জুড়ে এটি কতটা জরুরি বলে মনে হয়? দুঃখ হয়। আমার দুটো দুঃখ আমার মধ্যে আছে। সেটা হচ্ছে আমাদের দেশে একটা শিশু যখন স্কুলে যাবে, ক্লাস 10-এর মধ্যে সে পরিপূর্ণ একজন মিনিমাম সে বাংলা, ইংরেজি, অঙ্ক জানবে না কেন? হ্যাঁ, এটা প্রথম কথা আমার প্রশ্ন। আমি জানি না এটা জাতির সামনেও আমার প্রশ্ন, বা যারা শিক্ষা নিয়ে কাজ করেন তাদের কাছেও প্রশ্ন। এবার আসি আপনার প্রশ্নে। কালচারালি বিষয়টা হচ্ছে
বিদ্যাপীঠ ভিত্তিক, সমাজ ভিত্তিক, কমিউনিটি ভিত্তিক যদি এই কাজগুলি, বই পড়ার কাজ, আপনি বই পড়ার কাজটা করলে শুধু বই পড়া থাকবে না, বই পড়া থেকে আবৃত্তি থাকবে, বই পড়া থেকে নাচ যাবে, গান যাবে, খেলাধুলা সব যাবে, ধরনের সাংস্কৃতিক চর্চা এটা একটা সাংস্কৃতিক বিপ্লব, এটা একটা সাংস্কৃতিক, আমাদের যে মননে সাংস্কৃতিক মনন, যদি আমরা আমাদেরকে বাৎসরিক যে একটা নাটক করতাম, আমরা বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে হতো, আমাদের এই বাঁশগুলি আবার সাইজ করে আবার স্টেজ বানাতে হতো, মানে তারপরে অন্য তক্তা, গাছের তক্তা ভাড়া করে এনে স্টেজ বানাতে হতো, তারপর এগুলি অনেক ঝুঁকিপূর্ণ কাজ ছিল, নিজেদেরই কোনো শ্রমিক ছাড়া আমরা কিন্তু যারা নাটক অভিনয় করতাম নিজেরাই মঞ্চ তৈরি করতাম, সবকিছু, হয়তো এখানে কাপড় চোপড় অন্যান্য এগুলি অন্য জায়গা থেকে হয়তো ভাড়া পাওয়া যেত, কিন্তু স্টেজটা নিজেদের করতে হতো। আচ্ছা, তারপরে গ্রামের মানুষ নাটক দেখতো আসলে মাঠে বসে। এখন আমরা আনুষ্ঠানিকতা, আমরা যে ইভেন্টে রূপান্তর করেছি, আমি আমাদের সমাজে বলবো যে যখন এনজিও ফান্ডিং, আমাদের দেশে এনজিও ফান্ডিং এর মাধ্যমে আমাদের যে পরিবর্তন আনতে চাইলো, আসলে প্রকৃত পরিবর্তন হয়নি। এটা ওনাদের পেশাগত উন্নয়ন হয়তো হয়েছে, ওনাদের একটা আন্তর্জাতিক লিঙ্ক হয়েছে, কিন্তু সমাজের যেটা মনন, মাটি থেকে নিজে জিরো বাজেটে একটা কাজ যে করা যায়, শুধু শ্রম আর মেধা দিয়ে এবং আমার কালচারাল যোগ্যতা দিয়ে আমার নিজের কালচারকে নিজে লালন করা, সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। সেখানে যদি আমরা আবার ফিরে না যাই, আমরা যদি আবার বিদ্যাপীঠ ভিত্তিক, আমাদের গ্রাম ভিত্তিক, পাড়া ভিত্তিক, পরিবার ভিত্তিক, যদি আমি নগরে বলি, আমাদের এখন একটা ফ্ল্যাটে, আমি যেখানে থাকি সেখানে ৮৬টা ফ্ল্যাট আছে, আমি হিসাব করেছি আমাদের গ্রামে ৮৬টা পরিবার হয়তো নাই। তাহলে একটা গ্রাম, তাহলে ওখানে একটা কমিউনিটি লাইব্রেরি থাকবে না কেন? অথচ পাশের দরজার মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় না। প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতে যদি একটা কমিউনিটি স্পেস থাকে, কমন স্পেস থাকে, যেখানে আলাপ আলোচনা, বাচ্চারা যাবে, নিজের সংস্কৃতির চর্চাটা যেখানে যা হবে, ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই করুক, শুধু গার্ডিয়ানরা লুক আফটার করুক, যা ইচ্ছে তাই বলতে আমি ওটা বুঝাইনি, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে গড়বে এমনটাই। নিশ্চয়ই। একটু জানতে চাই, তরুণদের মধ্যে তো এখন টিকটক করা বা রিলস তৈরি করা, শর্ট কন্টেন্ট তৈরি করার এই যুগটাতে তাদের বই পড়ার প্রতি যে আগ্রহটা, সেটা তৈরি করতে আপনি কি পরামর্শ দেবেন? এটা পৃথিবীর আধুনিক সভ্যতায় আমার বাবারা যেটা ধীর স্থির করে করতেন, হয়তো আমরা আরো একটু ফাস্ট হয়েছি, এই প্রজন্ম আরো বেশি ফাস্ট হয়েছে। টিকটকের বিষয়টা, যদিও আমি টিকটক খুব বেশি দেখি না, হঠাৎ হঠাৎ আমার কাছে রিলগুলি আসে, মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে। এই যে কয়েক সেকেন্ডে যে ক্রিয়েটিভ মুভমেন্টটা সৃষ্টি করে, এবং সারা পৃথিবীতে যে যতগুলি ইদানিং গত কয়েক বছর আন্দোলন হয়েছে একটা শব্দ থেকে, যেমন আমার ইচ্ছা হয়, এখন আমি নতুন প্রজন্ম একটা কথা বলছে না কেন বাংলাদেশে, আমি নলেজ বেস সমাজ চাই, আমি এই ধরনের শিক্ষা চাই না, আমি এই শিক্ষাকে ছুড়ে ফেললাম, এই ধরনের কথা কেন বলছে না? আমি যদি নতুন প্রজন্মের হতাম, কিন্তু আমি এটাই করতাম টিকটকে। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে, মানে আমি তার মানে নতুন প্রজন্মকে আমি করছি না। আর টিকটকের মাধ্যমে কিন্তু অনেকগুলো বই প্রমোট করা হচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেগুলো দেখি। যেটা নেগেটিভ জিনিস, পৃথিবীতে সবসময় নেগেটিভ জিনিস কিছু না কিছু ছিল, এখন সেটা বোঝার জন্য, চেনার জন্য যে বোর্ডটা তৈরি করে, সেটাই হচ্ছে নলেজ বা পরিবার। আমাদের সমাজ থেকে আমরা শিখি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখি, মুরব্বীদের থেকে শিখি, ইভেন আমরা বন্ধুদের থেকেও শিখেছি, তাই না? ছোটদের থেকেও তো শেখা যায়। এটা আমার তো মনে হয়, আপনাকে তো কোনটা খারাপ কোনটা ভালো সেটা চেনার জন্য যদি নিজের মধ্যে কিছু না থাকে, তাহলে তো, আর সেই চেনার জন্য বই একটি বড় মাধ্যম হতে পারে। ঠিক সে জায়গায় বই পড়ার প্রতি যে অভ্যাস, ভালোবাসা, বা এই যে বই পড়ার যে গুরুত্ব, সেটি যে গড়ে তুলতে পরিবারের ভূমিকা কতটুকু বলে আপনি মনে করেন? পরিবার খুবই গুরুত্বপূর্ণ। আমি তো আমার বাবার কথা বলে, আমার মাও কিন্তু খুব রেগুলার অসম্ভব বই পড়তেন। আমি রাত্রে যে ফিরতাম, আমার হাতে কি, উনি আমার চেহারার দিকে দেখার আগে আমার হাতে কি থাকতো দেখতেন। তার মানে উনি পরের দিন আমাকে কিন্তু ওইটার গল্প বলতেন বা প্রশ্ন করতেন। তো এখন বিষয়টা হচ্ছে, পরিবার যদি, এখন তো পরিবার সময় নেই, তা সময় না থাকলে ওনারা অন্যভাবে পাওয়া উচিত। স্কুল, আমার মনে হয় স্কুল ভিত্তিক, বিদ্যাপীঠ ভিত্তিক বইয়ের কার্যক্রম, বই রিলেটেড কার্যক্রম, গ্রন্থ সংস্কৃতি যদি কাজ না হয়, তাহলে আপনি যে জিনিসটা চাচ্ছেন, সমাজের যে উন্নয়ন, যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের তার আগের যিনি, আমাদের বেগম খালেদা জিয়া 2001 সালে গ্রন্থবর্ষ ঘোষণা করেছিলেন, 2003 সালে গ্রন্থাগার বর্ষ ঘোষণা করেছিলেন। উনি
1991 সালে ক্ষমতায় আসার পর জাতীয় একটি গ্রন্থনীতি করে, এই পর্যন্ত গ্রন্থনীতিটা বাস্তবায়ন, বর্তমান সরকার এটা চেষ্টা করছে গ্রন্থ নিয়ে। ওনারা আসার সাথে সাথে গ্রন্থ, সংস্কৃতি, খেলাধুলা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। আমাদের সাথেও দুই একবার ইতিমধ্যে কথাবার্তা হয়েছে, বিশেষ করে জাতীয় গ্রন্থকেন্দ্র আমাদেরকে 2 বার ডেকেছিল এই বিষয় নিয়ে। আমার মনে হচ্ছে কালচারালি গ্রন্থকে বিদ্যাপীঠ ভিত্তিক একটা আন্দোলন বিশ্ব সাহিত্য কেন্দ্রকেও যুক্ত করার আমরা পত্রপত্রিকায় নিউজের মাধ্যমে জানতে পেরেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে শুধু প্রকাশক নিজেকে মনে করি না, আমি কমপ্লিট একজন কালচারাল মানুষ বলে, কিন্তু বইটা একটা বাহনা আমার। কিন্তু শুধু বই দিয়ে কাজ হবে না, বইকে তো নিয়ে যেতে হবে। যে বইকে নিয়ে যাওয়ার জন্য আমরা স্কুলে স্কুলে অনেকগুলো বই মেলা করেছি, কিন্তু স্কুলে গিয়ে একটা থ্রেট আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন উত্তরের যে মেন্টালিটি শিক্ষকদের মধ্যে পর্যন্ত ঢুকে গেছে, সেটা কিন্তু বই পড়ার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। এখানে একটা বিশাল ধরনের হিট করার, সবাই গ্রেডের পেছনে দৌড়াচ্ছে, গ্রেডের পেছনে সেক্ষেত্রে এটা কিন্তু ভয়াবহ বাড়তি করে যে বইগুলো পড়া দরকার বা পড়ার যে আগ্রহ সেটি খুব বেশি। কিন্তু কিছু কিছু বাংলাদেশে কিছু পার্সেন্টেজের স্কুল খুবই ভালো করছে। যেমন আমরা একটা বইমেলা শুরু করেছিলাম, যেটা রাজুক থেকে শুরু করেছিলাম। রাজুক বারবার আমাদের করতে চেয়েছে, পরবর্তীতে দেখা গেল শিক্ষক যখন পরিবর্তন হয়ে গেল, আসলে নোট গাইডের ঠেলায়, আমি এই শব্দটা না বলতে চেয়েছিলাম, বাংলাদেশের নোট গাইডের ঠেলায় এরা 1000 কোটি টাকার ব্যবসা করছে, কিন্তু ওই প্রশ্ন এবং উত্তরের জায়গাতে আছে, সেই জায়গাটাতে তারা সীমাবদ্ধ। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে, পৃথিবীকে চেনানোর ক্ষেত্রে তাদের কোনো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে, ছড়িয়ে দিতে প্রকাশক হিসেবে বইয়ের যে মূল্য, অবশ্যই আপনাদের তো লগ্নি করতেই হবে টিকে থাকার জন্য, পাশাপাশি আপনাদের কতটুকু ভূমিকা থাকতে পারে ছোট করে জানতে চাই। যে বইয়ের মূল্যটা খুবই গুরুত্বপূর্ণ সহনশীল হচ্ছে। রাখা, আমাদের দেশে একটা বইয়ের যে একটা বই তৈরি করতে মিনিমাম আপনার 66টা স্পর্শ লাগে, 80টা ছোট করে জানতে, ম্যাক্সিমাম 80টা। বইয়ের অনেকগুলো উপাদান আছে, উপাদানের মধ্যে কাগজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে বুক পেপার বলে কিছু নাই, লো ওয়াইটের কোনো কাগজ নেই। সরকারের উচিত ছিল আমাদের দেশে যতগুলি মিল আছে কাউকে কনভিন্স করে অন্ততপক্ষে বই ছাপানোর জন্য আমরা বিদেশের সহযোগিতা নিয়ে আমরা লো ওয়াইটের পেপার করতে পারি। এই কাগজের মূল্য এবং প্রিন্টিং মূল্যর কারণে বইয়ের দাম 30 থেকে 40% কোভিডের পর থেকে বেড়ে গেছে। আর আমাদের ম্যানেজমেন্টেরও অনেক দুর্বলতা আছে। তবে আমি মনে করি ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে, সারা পৃথিবীর প্রেক্ষাপটে বাংলাদেশে বইয়ের দাম এখনো কম। আচ্ছা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে নতুন বা মানসম্পন্ন তরুণ লেখকদের বই প্রকাশের ক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গিটা কেমন? অ্যাড্রন সবসময় নতুনদের বই করেছে, এবং নতুনদের আমরা বিজ্ঞাপন করে নতুন লেখক পাঠকদের কাছে উপহার দিয়েছি। আমরা বরাবরই তরুণদের বই পেলে, যদি সত্যি এটা ন্যূনতম প্রকাশযোগ্য হয়, সেই বইটা আমরা প্রকাশ করি। তবে বিষয়টা হচ্ছে এখন বইয়ের বাজারে একটা 21শে বইমেলা একটা ফ্যাশন তৈরি করেছে। অনেকে 10টা বই ছাপিয়ে বইয়ের লেখক ডিক্লেয়ার করছে। এটা কিন্তু পাঠকের সৃষ্টিতে অন্তরায়, একজন লেখক সৃষ্টি হওয়ার ক্ষেত্রেও অন্তরায়। এই দিক থেকে আমাদের মানসিকভাবে আসলে নিজেকে নির্বাচন করার ক্যাপাসিটি বা শনাক্ত করার মতো দক্ষতা নিজেদের তৈরি হয়ে বইয়ের লেখক হতে যাওয়া উচিত। তবে তরুণদের জন্য সবসময় আমাদের দরজা খোলা। আপনি সময় দিয়েছেন আমাদের, জাকির হোসেন, অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। আপনাদেরকেও ধন্যবাদ, খুব ভালো লাগলো, বিশেষ করে যারা দর্শক দেখেছেন আর বই বন্ধুদের তো সবসময় আমরা আছি পাশাপাশি। অনেক ধন্যবাদ জানাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ সকাল।